আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলকে আরো একটিবার স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে যে একটা বড় সমস্যা আমাদের, সেটা হচ্ছে অ্যাকাউন্ট স্টেটমেন্ট বা ব্যাংক স্টেটমেন্ট বা ডলার এন্ডোর্সমেন্ট। এইটা নিয়ে অনেকে বিভ্রান্তিকর অবস্থায় পড়ে যায় এবং এই কারণে দেখা যাচ্ছে অনেকের ভিসা আবেদনও বাতিল হয়ে যায়। সো কিভাবে এটা খুব সহজে আপনি রিকভার করতে পারবেন সেই বিষয়টা আজকে একদম ক্লিয়ার করে দেবো আপনাকে। দয়া করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি যে দেশে ভ্রমণ করতে যান না কেন আপনার যে ব্যাংক স্টেটমেন্টগত ঝামেলা, সেই ঝামেলাটা একেবারে নিরসন করা সম্ভব হবে যদি আপনি ভিডিওটা পুরোপুরি দেখেন। তো দেখেন, যদি আপনি ভারত যেতে চান সেক্ষেত্রে কমপক্ষে 150 থেকে $200 সমপরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে দেখাতে হয়, বা পাকিস্তান যেতে হলে দেখা যাচ্ছে প্রায় $1000 কাছাকাছি একটা অ্যামাউন্ট দেখাতে হয়। এরকম মানে সবচেয়ে ভারত যেতে হলে কম দেখাতে হয়, অন্যান্য বাইরের দেশে যত দূরে যাবেন তত পরিমাণটা বেশি দেখাতে হবে। এর কারণ হচ্ছে আপনাকে সেই দেশের কাছে, অর্থাৎ যে দেশে আপনি ভ্রমণে যাচ্ছেন সেই দেশের কাছে এটা প্রুফ করতে হবে যে আপনি সেই দেশে যাওয়ার পরে আবার আপনার এই দেশে ফিরে আসার একটা সামর্থ্য আছে, ফিনান্সিয়াল অ্যাবিলিটি আছে। তো দেখা যাচ্ছে অনেক ভাই বিদেশ যাবে, তো তাদের ব্যাংকের কোনো অ্যাকাউন্টই নাই। যখন বিদেশ যাওয়ার সময় হয়ে এসেছে তখন তারা করে কি, তাড়াহুড়ো করে গিয়ে একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে সেখানে হয়তো 50,000 বা 1 লাখ টাকা রাখতেছে, তারপর একটা স্টেটমেন্ট তুলে আনতেছে। যেদিন অ্যাকাউন্ট ওপেন করতেছে হয়তো 2-4 দিনের মধ্যে তুলে আনতেছে, তারপরে সেটা জমা দিয়ে তারা ভিসার আবেদন করতেছে। এই সমস্ত ক্ষেত্রে কি হয়, ভিসা আবেদন পুরোপুরি ভাবে বাতিল হয়ে যায়। তো আরো একটা সমস্যা হচ্ছে, দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টে যে পরিমাণ অ্যামাউন্ট লাগবে হয়তো সেইটা একদম ঠিক সময় মতো রাখাটাও খুব টাফ হয়ে যায়। সো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন বা আপনার করার কি আছে? দেখুন ভাই, একদম সোজা উত্তর। প্রথমত, আপনি যদি মানে সনাতন পদ্ধতি ফলো করেন তাহলে এই ধরনের সমস্যাগুলো আসবে। আমি যে সমাধানটা দিব সেটা হচ্ছে একদম স্মার্ট পদ্ধতি। আপনি আপনার পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট করবেন ডলার ছাড়া। কিভাবে করবেন সেটাই বলছি। আপনি বাংলাদেশের তফসিলভুক্ত যে সমস্ত ব্যাংকগুলো খুব ইজি ভাবে ডুয়াল কারেন্সি কার্ড দেয় সেই সমস্ত ব্যাংকে গিয়ে একটা সেভিংস অ্যাকাউন্ট করবেন। যেমন ন্যাশনাল ব্যাংক, তারপরে ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এই সমস্ত ব্যাংকগুলোতে খুব ইজি ভাবে কিন্তু ডুয়াল কারেন্সি কার্ড দেয়। তবে খুব ইজি ভাবে দেয় হচ্ছে এই মুহূর্তে ইসলামী ব্যাংক। তো আপনি এখানে অ্যাকাউন্ট খোলার পরে আপনার অবশ্যই একটা এটিএম কার্ড দিবে তারা। আপনি সোজা বলবেন যে ভাই আমাকে এটিএম কার্ড, অবশ্যই মাস্টার কার্ডটা দেন। ইসলামী ব্যাংকে সাধারণত মাস্টার কার্ড যেগুলো হয় সবই ডুয়াল কারেন্সি। এছাড়াও যদি আপনি চান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করলে সেখানেও আপনাকে ডুয়াল কারেন্সি কার্ড দিবে, বাট এখানে একটা সমস্যা যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে 1 লক্ষ টাকা ছাড়া আবার অ্যাকাউন্ট ওপেন করা সম্ভব হয় না। তো সেটা বাদ দিলাম, আপনি ধরে নিলাম আপনি ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওপেন করলেন, সেখানে একটা মাস্টার কার্ড নিয়ে নিলেন। মাস্টার কার্ডটা নেওয়ার পরে আপনি আপনার পাসপোর্টটা নিয়ে যে কোনো দিন ওই ব্যাংকে গেলে আপনাকে খুব সুন্দরভাবে একটা ফর্ম পূরণ করে আপনার পাসপোর্টে তারা ডলার এন্ডোর্স করে দিবে। এখন কথা হলো যে আপনার কাছে তো ডলার নাই, কিভাবে করে দেবে? ওই যে আপনার কাছে ডুয়াল কারেন্সি কার্ড আছে, এই কার্ডের বদৌলতে তারা, আপনি যদি চান, $10,000 থেকে $15,000 এন্ডোর্সমেন্ট করে দিবে, অর্থাৎ আপনার পাসপোর্টের পিছনে তারা লিখে দিবে। এবং এই যে তারা লিখে দিল, সেই স্বাক্ষর মেরে দিল, এখন আপনার এই যে $10,000 আপনার কার্ডে দেওয়া হলো, এই কার্ডটা নিয়ে আপনি পৃথিবীর যে কোনো দেশে, তবে হাতে গোনা কয়েকটা দেশ বাদ, যেমন আফগানিস্তান, ইরান, এই সমস্ত দেশগুলো বাদ দিয়ে পৃথিবীর যে কোনো দেশে গিয়ে আপনি এই কার্ড দিয়ে এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন। বিষয়টা খুব ইজি না? নর্মালি করতে হয় কি, আপনাকে গিয়ে ডলার কিনতে হয় যে কোনো এজেন্সি থেকে বা অনুমোদিত ব্যাংক থেকে ডলার কিনে তারপর সেটা আবার আপনার সেই ব্যাংকে গিয়ে বা আপনার ওই পাসপোর্টে এটা এন্ডোর্সমেন্ট করতে হয়। ভিসা আবেদনের সময় সেই ডলার সাথে নিয়ে যাইতে হয়, সেটা দেখাইতে হয় ডলার আছে কিনা, আবার ইমিগ্রেশনে সেই ডলার চেক করে। কিন্তু এই পদ্ধতিটা যদি আপনি অবলম্বন করেন তাহলে ইমিগ্রেশন আপনার কাছে ডলার দেখতে চাইবে না। আপনি ভিসা আবেদন যখন করছেন, আবেদন ফর্ম জমা দিচ্ছেন, সেই সময়ও কেউ আপনার কাছে ডলার দেখতে চাইবে না। শুধু আপনি আপনার ডুয়াল কারেন্সি কার্ডটা নিয়ে যাবেন এবং সেটার একটা রঙিন ফটোকপি এপিট ওপিট নিয়ে রাখবেন, তাহলে আপনার ঝামেলা শেষ। এখন এই ডুয়াল কারেন্সি কার্ডটা কি, এই যে $10,000 আপনি এন্ডোর্স করলেন, এটা কি আপনি 10,000ই ব্যবহার করতে পারবেন? বিষয়টা কিন্তু এমন নয়।
তবে আপনাকে একটা সাপোর্ট দিবে, বড় বেনিফিশিয়ারি হবেন আপনি। এখন কিভাবে ব্যবহার করবেন এটা? এখন ঘটনা হচ্ছে, আপনি যদি মনে করেন যে এই কার্ডের মধ্যে থেকেই টাকা আপনি দেশের বাইরে গিয়ে ব্যবহার করবেন, তাহলে আপনার যে পরিমাণে টাকা দরকার সেই পরিমাণে আগে আপনি বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে জমা করে নিলেন, তারপর আপনি সেই দেশে গিয়ে খরচ করলেন। সাপোজ আপনি ইন্ডিয়াতে গেছেন, আপনি ট্রিটমেন্ট করার জন্য, আপনার অ্যাকাউন্টে 5 লাখ টাকা আছে। আপনি ভারতের যে কোনো মানে যেহেতু মাস্টার কার্ড সাপোর্ট করে, এরকম বুথে গিয়ে আপনি টাকা তুলে নিতে পারবেন। অথবা আপনি চাইলে আবার টাকা সেটাকে ভাঙিয়ে ডলার করে নিয়ে যেতে পারবেন, সমস্যা নেই। তবে এভাবে আপনি নিরাপদে টাকা উত্তোলন করতে পারবেন। যদি এমন হয় বিদেশে যাওয়ার পরে আপনার টাকা শেষ হয়ে গেছে, এখন কি হবে? আপনার দেশে থাকা আত্মীয় স্বজন পরিচিত জন যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে দেয়, তাহলে আপনি সে টাকাটা তুলতে পারবেন, আপনি ওই কার্ড থেকে, ওই দেশ থেকে তুলতে পারবেন। সো এই যে ডুয়াল কারেন্সি কার্ড নিয়ে মানে আমাদের অনেকের চিন্তা, আসলে এটা কেমন হয় না হয়, এটা আসলে তেমন কোনো কঠিন কিছু না। আপনি ন্যাশনাল ব্যাংকে যান, আপনি খুব ইজি ভাবেই কিন্তু তারা ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে দিবে, আপনি এটা ব্যবহারও করতে পারবেন। সো আমার মনে হয় আমার এই ভিডিও থেকে আপনারা বিষয়টা অনেকটাই ক্লিয়ার। তারপরেও যদি ক্লিয়ার হতে না পারেন, অবশ্যই আপনারা প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব সেই প্রশ্নের আলোকে আগামীতে আবারও নতুন করেই ডুয়াল কারেন্সি কার্ড নিয়ে, এই যে মানি স্টেটমেন্ট নিয়ে নতুন করে আবারও ভিডিও করার। বন্ধুরা, এক্ষেত্রে বলে রাখি, আপনারা যখন দেশের বাইরে গিয়ে ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে মানি অর্থাৎ টাকা উত্তোলন করবেন, কয়েকটা বিষয় আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। যদি আপনার কার্ডটা ক্রেডিট কার্ড হয়, তাহলে দেখা যাচ্ছে ক্রেডিট কার্ডের লিমিট যতটুকু, যেমন আমার যে ক্রেডিট কার্ড আছে এটা 1.5 লাখ টাকা লিমিট। 1.5 লাখ টাকার লিমিট কত? সর্বোচ্চ $1200। আমি ইন্ডিয়া যাই, পাকিস্তান যাই, নেপাল যাই, সেখানে কিন্তু $1200 পরিমাণে ওই দেশের মুদ্রা আমি উঠাতে পারবো। কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, যদি এটা ক্রেডিট কার্ড হয় তাহলে কিন্তু চার্জটা একটু বেশি কাটবে, ডেবিট হলে কম কাটবে। ডেবিট হলে আপনার যে পরিমাণে টাকা বাংলাদেশের ওই অ্যাকাউন্টে জমা আছে, সেই পরিমাণ টাকার যে ডলার হয়, সেই ডলার পরিমাণের সমমূল্যের ওই দেশের মুদ্রা আপনি উঠাইতে পারবেন। এক্ষেত্রে প্রতি ট্রানজাকশনে হয়তো বা $5 করে চার্জ করা হতে পারে, কম বা বেশি। তো আপনি মনে করুন ভারতে গেছেন, যে আপনি 500 টাকা তুললেন, তো 500 টাকা তুললেও কিন্তু মনে করেন প্রায় $5 বা 500 টাকা পরিমাণে আপনার কাছ থেকে চার্জ হিসেবে কেটে নিবে। তাহলে আপনি কি করবেন? আপনি চেষ্টা করবেন 15 বা 20,000 বা ন্যূনতম 10,000 এই পরিমাণে রুপি সেখান থেকে তোলা। আপনি যে দেশে যান না কেন, এই পরিমাণ কমপক্ষে, বা আবারও বলছি, কমপক্ষে চেষ্টা করবেন $100 সম পরিমাণ টাকা উত্তোলন করার। এক্ষেত্রেই আপনি বেনিফিশিয়ারি হবেন। তবে এটা যদি ফলো না করেন, তাহলে আপনি আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হবেন। আর যদি এমনটা হয় সরাসরি আপনি ডলার নিয়েই গেছেন, তাহলে আর কোনো সমস্যা নেই। তবে এই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা এই ডুয়াল কারেন্সি কার্ড থাকলে একটাই সুবিধা হয়, বিভিন্ন দেশের এয়ারপোর্টে নামার পরে এই যে টাকা ভাঙানোর একটা বিশাল প্রবলেম, দৌড়ে বেড়াতে হয়, বিভিন্ন রকম ভাবে হয়রানির শিকার হতে হয়, এখান থেকে আপনি কমপ্লিট বেঁচে যাবেন। প্রত্যেকটা আন্তর্জাতিক এয়ারপোর্টে কিন্তু স্পেশালি এটিএম বুথ থাকে, মাস্টার কার্ড, ভিসা কার্ড সাপোর্টেড। দেখা যাচ্ছে আপনি ইমিগ্রেশনের পরে নিজে থেকে ইচ্ছা মতো সেখান থেকে টাকা তুলে নিতে পারলেন বা সেই দেশের মুদ্রা তুলে নিতে পারলেন। সো এই ক্ষেত্রে আপনি বেশ কিছু মানে সুবিধা ভোগ করতে পারলেন। সো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।